সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে। দর্শক, আপনার অ্যাজমা এবং অ্যাজমা সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন একজন বিশেষজ্ঞ ডক্টর। দর্শক, 6ই মে ওয়ার্ল্ড অ্যাজমা ডে বা বিশ্ব অ্যাজমা দিবস, এবং এই বিশ্ব অ্যাজমা দিবসকে উপলক্ষ করে নানা ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান এবং সেই বিষয়ে নানা ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আপনাদের সামনে আমরা মের 1 তারিখ থেকে তুলে ধরছি। আজকে তার পঞ্চম পর্বে আমরা আছি, এবং ধারাবাহিকভাবেই আজকে যে প্রসঙ্গটি আমরা তুলবো সেটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে প্রশ্ন জাগে, এবং তা হচ্ছে যে অ্যাজমাতে শারীরিক ব্যায়াম করা যাবে কিনা। যাদের অ্যাজমা আছে বা যারা খেলাধুলা করতে চান তারা কি আসলে খেলতে পারবেন কিনা, বা যাদের অনেক ওয়েট বেশি হয়ে গিয়েছে তারা ওয়েট লস করতে চাচ্ছেন, বা তারা ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন, অথবা যারা ফিট আছেন তারপরেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন, তারা অ্যাজমা যাদের আছে তারা করতে পারবেন কিনা, এই বিষয়গুলোকে সরাসরিভাবে অ্যাড্রেস করার জন্য আমাদের আজকের আয়োজনটি আমরা করেছি। হেলথ অফ ফেসবুক পেজ থেকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য যুক্ত হয়েছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন স্যার, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল। দর্শক, অ্যাজমাতে ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করবো তার অ্যান্সারগুলো দেওয়ার জন্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। স্যার, ধন্যবাদ ডক্টর মলি আপনাকে, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে আমি আমাদের আজকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমাদের আজকের বিষয়টাকে আমরা রেখেছি যে অ্যাজমাতে ফিজিক্যাল এক্সারসাইজ করা যাবে কিনা। তো তার প্রসঙ্গটিতে যাওয়ার আগে যদি অ্যাজমা নিয়ে একটু সংক্ষিপ্ত করে বলা যায় যে অ্যাজমাটা আসলে কি এবং কি কি লক্ষণ উপসর্গ দিয়ে আমরা অ্যাজমাটাকে আইডেন্টিফাই করতে পারবো। অ্যাজমাকে আমরা একটা অসুখ না বলে যদি একটা কন্ডিশন বলি তাহলে বুঝতে সহজে সকলের সুবিধা হবে। অনেকে হয়তো মনে করেন যে অ্যাজমা, যেহেতু এর বাংলা একটা প্রতিশব্দ হচ্ছে হাঁপানি, শুনতে এমনই লাগে যে মানুষ শ্বাসকষ্টে, প্রচন্ড শ্বাসকষ্টে হাঁপাচ্ছে বা শ্বাসকষ্ট নিয়েই সে প্রেজেন্ট করছে, আর অন্য কিছু না। কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম না। শ্বাসকষ্ট যখন একটা মানুষ অ্যাজমা রোগীর হয় তখন এটা অ্যাজমা অ্যাটাক বলি আমরা, বা অ্যাজমা আক্রমণ। হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয় এবং এটা আবার ওভারকাম হয়ে যায় ওষুধ প্রয়োগের মাধ্যমে, অথবা অনেক সময় ওষুধ ছাড়াই ওভারকাম হয়ে যায় এবং পরে আবার উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তারপর হয়তো মনে করা হলো যে অ্যাজমা ভালো হয়ে গেছে। এটাই হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা। বাট ব্যাপারটা হচ্ছে যে অ্যাজমা একটা কন্ডিশন যেটা একটা মানুষের লাইফ টাইম সাধারণত থেকে থাকে, এবং সেটা বিভিন্নভাবে ম্যানিফেস্টেশন হয়, যেগুলো হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়ে বা শ্বাসনালীর সংবেদনশীলতাজনিত যে লক্ষণগুলো, সেগুলো দিয়ে অ্যাজমা বোঝা যায়। যেমন একটা মানুষের যদি হাঁচি, সর্দি, নাকে পানি আসা, চোখ নাক চুলকানো, চোখে লাল হয়ে যাওয়া, তারপরে রাতে আস্তে, আস্তে তার কাশি হওয়া, নাকটা বন্ধ হয়ে যাওয়া এবং কখনো বা শ্বাসকষ্ট। এই সবগুলো সিম্পটম কিন্তু একটা অ্যাজমা পেশেন্টের থাকতে পারে। তবে যার শ্বাসকষ্ট নেই, এখনো শ্বাসকষ্ট হয় নাই, কিন্তু মাঝে, মাঝে তার হাঁচি হচ্ছে, সর্দি হচ্ছে, নাক বন্ধ থাকতেছে, অ্যালার্জি বিভিন্ন ম্যানিফেস্টেশন দেখা যাচ্ছে এবং কাশি থাকছে। এটাও কিন্তু একটা অ্যাজমার টিপিক্যাল ফিচার। কাজে আমরা অ্যাজমাকে আমরা এমন একটা কন্ডিশন বলে আমরা চিহ্নিত করব যে এটা সে জেনেটিক্যালি প্রিডিসপোজড, অর্থাৎ মা অথবা বাবা যেকোনো একদিক থেকে সে ইনহেরিট করে থাকে, এবং তার মধ্যে এই যে লক্ষণগুলো, যেমন হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এটা প্রায় সারা বছরই লেগে থাকে। বিভিন্ন সময় ম্যানিফেস্টেড কম বা বেশি। যখনই কোনো ট্রিগার ফ্যাক্টর, যেমন এনভায়রনমেন্টাল চেঞ্জ, তাপমাত্রা বেড়ে যাওয়া বা তাপমাত্রা কমে যাওয়া। অনেকে একটা শব্দ বলে থাকেন, ঠান্ডা লাগে বোধহয় অ্যাজমা হয়েছে। ঠান্ডা শুধু নয়, তাপমাত্রার পরিবর্তন। সাডেন ফল অর সাডেন রেজ অফ 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের এয়ারওয়েটাকে প্রভোগেট করে এবং তখন এটা চেপে আসে। এজন্য বেশি তাপমাত্রা বেড়ে গেলেও যেমন শ্বাসকষ্ট হবে, বা তাপমাত্রা কমে গেলেও শ্বাসকষ্ট হবে। মধ্য অবস্থা, যে আমরা যে টেম্পারেচার আমরা আমাদের সাধারণত এখন যেমন আছে বা এর চেয়ে কম থাকলে সেটা আমাদের শ্বাসনালীকে ভালো রাখে। এছাড়া বিভিন্ন অ্যালার্জেন এবং ইরিটেন, সেগুলোর মধ্যে যেমন আছে মাইটস, পোলেন, ডাস্ট, ফিউম, হট, কোল্ড, এগুলো আমাদের শ্বাসনালীকে উত্তক্ত করলে তখন শ্বাসনালীটা চেপে আসে, তখন শ্বাসকষ্ট হয়। এছাড়া বিভিন্ন সময় তার কাশি হতে থাকে, নাক বন্ধ থাকে, মাউথ ব্রিথিং করতে থাকে। এগুলো অ্যাজমা পেশেন্টদেরকে আমরা লক্ষণগুলো বুঝতে পারি সহজেই। কিন্তু যদি একটা মানুষ শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত কখন অ্যাজমা মনে করলো না, এটাই অ্যাজমা ডায়াগনোসিস এর ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আমাদের অ্যাজমা বুঝতে হবে তার ফ্যামিলি হিস্ট্রি দিয়ে, তার লক্ষণগুলো দিয়ে, এবং যে মানে শ্বাসকষ্ট হওয়ার আগে যে লক্ষণগুলো আমরা যেগুলো বললাম এগুলো থেকে এবং কিছু আমরা ল্যাব টেস্টের মাধ্যমে আমরা অ্যাডভান্স অ্যাজমাকেই ডায়াগনোসিস করতে পারি, এবং সেভাবে যদি আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি তাহলে তার কিন্তু অ্যাটাক কখনোই আসবে না।
অনেক ধন্যবাদ স্যার। স্যার, এই জায়গাটাতে একটু আসতে চাই যে অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার অ্যাজমা এই সাইন সিম্পটমস গুলো আছে, বাট আমি কনফার্ম হওয়ার জন্য কি কোনো ধরনের আমরা ব্লাড টেস্ট করি কিনা বা কোনো ধরনের ইনভেস্টিগেশন করি কিনা, বা অ্যাজমা কনফার্ম আছে আমার সেটার জন্য কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি সিম্পল ইনভেস্টিগেশন, অনেক বড়, বড় ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজন হয়। শুধু আমরা সিম্পল ইনভেস্টিগেশন এর মধ্যে যদি আমরা করি, যার অ্যাজমা শ্বাসকষ্ট এখন হয় নাই, কিন্তু আমরা আগেই জানতে চাই যে তার অ্যাজমা আছে। সেটার জন্য আমরা যেমন একটা ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট আমরা করে থাকি। শ্বাসনালীকে আর্টিফিশিয়ালি আমরা ইরিটেট করে বা প্রভোকেট করে আমরা ব্রঙ্কো কনস্ট্রিক্টর এজেন্ট দিয়ে তখন আমরা বুঝতে পারি যে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হলো ওই জিনিসটা ওই এজেন্টের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং তার FEV1 কমে গেল এবং শ্বাসনালীটা সরু হয়ে আসলো, যেটা আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে বুঝতে পারি। এটাকে আমরা বলি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। এটা করা যেতে পারে। অনুরূপভাবে আমরা ব্লাড টেস্টের মধ্যে তেমন কিছুই না। আমরা যদি ব্লাডে সিরাম IgE লেভেল এবং ইওসিনোফিল কাউন্ট এই দুটোকে আমরা যদি নির্ণয় করে থাকি এবং যাদের এগুলো বেশি থাকবে তাদেরকে আমরা ধরে নিতে পারি যে তারা অ্যাজমা ফ্যামিলির সদস্য বা অ্যাজমা গ্রুপের সদস্য এবং তার যেকোনো সময় অ্যাজমা অ্যাটাক হতে পারে। কাজে তাকে সতর্ক থাকতে হবে। এই দুটো জিনিসকে আমরা পেশেন্টকে সতর্ক করার জন্য আমরা এইগুলো আমরা বলতে পারি। সো ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট এবং ব্লাডের অ্যালার্জি টেস্টের মধ্যে সিরাম IgE এবং ইওসিনোফিল কাউন্ট এই দুটো আমাদেরকে খুব হেল্প করবে। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা কথা থাকে যে অ্যাজমা রোগটা আসলে অনেকে মনে করে থাকেন যে ছোঁয়াচে বা কন্টামিনেটেড হয় বা কমিউনিকেবল ডিজিজ গুলোর মতো মনে করে থাকেন। তো এই কথাটা আসলে কতটুকু সঠিক, এটা যদি স্যার একটু আমাদের সাথে শেয়ার করেন। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু আমার মনে হয় অনেকের এখন সে ধারণা আস্তে, আস্তে নাই হয়ে গেছে। কিন্তু এখনো অনেকে থাকতে পারে। যেমন একটা হাসব্যান্ড এবং ওয়াইফ দুজনে একসাথে একই বিছানায় ঘুমাচ্ছে দিনের পর দিন। হাসব্যান্ডের অ্যাজমা আছে, ওয়াইফের কখনোই হবে না, বা ওয়াইফের আছে তার থেকে হাসব্যান্ডের কখনোই হয় না। এটাই বাস্তবতা। কিন্তু যার আছে তার সন্তানদের মধ্যে আমরা 50% এর আমরা এই সম্ভাবনা অ্যাজমা হওয়ার সম্ভাবনা পেয়ে থাকি। কাজেই অ্যাজমা কখনোই এটা কন্টাজিয়াস বা এটা সংক্রামক রোগ নয়, ছোঁয়াছুঁই রোগ নয় বা ছোঁয়াচে রোগ নয়। এটা একটা হলো বংশগতভাবে বা জেনেটিক্যালি প্রিডিসপোজ কন্ডিশন। এইভাবে আমরা অ্যাজমাকে উপস্থাপন করব। সেইজন্য একটা ফ্যামিলিতে যদি একটা বাবার অ্যাজমা থাকে, তাহলে দেখা যাবে তার সন্তানদের মধ্যে তার পাওয়া যাবে। বাবার যে ভাই-বোন, ভাই-বোনদের ছেলে-মেয়ে তাদের মধ্যে পাওয়া যাবে। কিন্তু ওই ফ্যামিলিতে শুধুমাত্র মা যে সেই স্পেয়ার থাকবে দেখা যাবে। তার কখনো একটা ফ্যামিলিতে অ্যাজমা হলো না। কারণ এটা বাবার থেকে তার মার হাসব্যান্ড থেকে কখনো ওয়াইফের হবে না। এইটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে অ্যাজমা ছোঁয়াছুঁই বা ছোঁয়াচে রোগ নয়। এটা একটা বংশগতভাবে, এবং যাদের বংশগত এই সমস্যা আছে তারা যখন মাল্টিফ্যাক্টোরিয়াল বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এটার উপর ইম্পোজ হয়, তখন অ্যাজমাটা আরো প্রকটভাবে ম্যানিফেস্টেড হয়। সো অ্যাজমাকে আমরা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কন্ডিশন ও বলতে পারি। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা এখন এই পর্যায়টাতে এই প্রশ্নটা একটু রাখতে চাই যে ফ্যামিলিগত হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে কি অ্যাজমা হবেই, এরকম কি কিছু আছে কিনা? মানে এক্ষেত্রে অ্যাজমা হতে পারে এটা আমরা জানি, বাট সবারই বা সন্তানদের সবারই অ্যাজমা হবে এই ধরনের কোনো বিষয় আছে কিনা স্যার? না, সবারই হবে না। এমন সাধারণত আমরা এরকম পেয়ে থাকি, সবার হয় না। কারো, কারো হয়, এবং এটা যেটা আমরা ধরে নিই যে 50% বা তার বেশি ওদের হতে পারে। যদি একটা ফ্যামিলিতে ৪ জন সন্তান থাকে তাহলে আমরা স্যার আপনি ধরে একটু দেখা হলো স্যার একটু পজ দেন। স্যার স্যার একটু হ্যাঁ। পজ দেন, আপনার ভিডিওটা আটকে গেছে স্যার, আমি ভিডিওটা একটু দেখি। আপনি স্যার মুভ করতেছেন কিনা সেটা আমি দেখতেছি। এখন ঠিক আছে স্যার। আচ্ছা, প্রশ্নটা আমি আবার করি। সেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে কি সন্তানদের সবার ক্ষেত্রেই কি অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে কিনা স্যার? না, মোটেই না। একটা ফ্যামিলিতে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার সবগুলো সন্তানের থাকবে এমন কোন কথা নাই। খুব কোনো ক্ষেত্রে আমরা ৪ জনের মধ্যে ৩ জনের হয়তো এরকম সিম্পটম পেয়ে থাকি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ২ জনের বা ১ জনের পেয়ে থাকি। এবং যে সন্তানের থাকলো না, তার কিন্তু পরের জেনারেশন এ যে আবার আমরা পাবো। সো এইরকম ব্যাপারটা দাঁড়ায় যে একটা ফ্যামিলিতে যদি ৪ জন থাকে, আমরা ২ জনের দেখা গেল সিম্পটোমেটিক হলো ১ম জীবনে ১ম থেকেই। আরেকজন হয়তো দেখা গেল সারা জীবনে না এবং শেষ বয়সে এসে তার দেখা দিল। আরেকজন হয়তো অ্যাজমার কোন সিম্পটমই দেখা দিল না সারা জীবন। কিন্তু তার পরের জেনারেশনে সে আবার দেখা যাবে যে তার সিম্পটম গুলো, অ্যাজমা সিম্পটম গুলো রয়ে গেছে। তখন সে হয়তো বোঝা যাবে যে না, তার তো বাবা-মার কারো ছিল না। তো সন্তানের আসলো কোত্থেকে? তখন দেখা যাবে যে বাবা, তার ভাই-বোন তাদের মধ্যে ছিল। কিন্তু বাবার কখনো ম্যানিফেস্টেড হয় নাই। কাজে এইভাবে ফ্যামিলি ট্র্যাডিশনটা চলতে থাকে। এভাবে আমরা পৃথিবীতে প্রায় ৮০০ কোটির মধ্যে আমরা প্রায় ৩০ কোটি মানুষ পাবো যাদের এই ধরনের সমস্যা আছে। বাংলাদেশে ১ কোটি বা ততোধিক মানুষ আছে যাদের এই অ্যাজমা ফ্যামিলির অন্তর্ভুক্ত। আমরা বলতে পারি তারা একদিক থেকে এক ফ্যামিলির সদস্য।
এরকম। অনেক ধন্যবাদ স্যার। এইখানেই স্যার আসল প্রসঙ্গটাতে আমরা এখন আসি, যে বিষয়টিতে আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে অ্যাজমাতে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি কিনা। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে শারীরিক ব্যায়াম বা খেলাধুলা অ্যাজমার আক্রান্ত রোগীদের জন্য আসলে কতটুকু নিরাপদ স্যার? হ্যাঁ, আমরা যদি কয়েকটা রোগকে সামনে রাখি, অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিস এইগুলো, তাহলে দেখা যাবে যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা পালমোনারি হাইপারটেনশন, সিওপিডি এই সমস্ত ক্ষেত্রে একজনকে ব্যায়াম করা বা এক্সারসাইজ করা, খেলাধুলা করা অথবা আপস্টেয়ার সিঁড়ি দিয়ে উপর দিকে ওঠা, এটা বারণ করা হয় বা তাদের জন্য কষ্টকর হয় এবং তাদের অবস্থার অবনতি ঘটতে পারে। কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে সাধারণত এক্সারসাইজ করা, দৌড় দেওয়া, অ্যাথলেট হওয়া অথবা সিঁড়ি দিয়ে উপরে ওঠা এই ধরনের ক্ষেত্রে তেমন কোনো রেস্ট্রিকশন নেই। তবে যখন কারো অ্যাজমা অ্যাটাক থাকে এই সময়টা সে এগুলো এভয়েড করবে। যখন তার অ্যাজমা অ্যাটাক না, অ্যাজমার অ্যাটাক এবং অ্যাজমা কন্ট্রোল। অ্যাজমা কন্ট্রোল একটা মানুষ দীর্ঘদিন অ্যাজমা কন্ট্রোলে থাকতে পারে উইথআউট অ্যাটাক। সেই সময় সে সবকিছু করবে। এটা তার খেলাধুলা করতে গেলে বা কোনো জিম করতে গেলে অথবা দৌড় গেলে বা অথবা সিঁড়ি দিয়ে এসে উপর দিকে উঠতে গেলে তার যে সমস্যা হবে এটা কিন্তু না। যেটা অন্য যেটা আমরা বললাম সিওপিডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। বাট অ্যাজমা পেশেন্টের যখন সিম্পটোমেটিক থাকে তখন আমরা এগুলো তাদেরকে নিবারণ করি। তবে যারা অ্যাজমা আছে এবং যারা যে তার অ্যাজমা ডায়াগনোস কেস সে যদি কোনো অ্যাথলেটিক্স এ যায় অথবা সে কোনো ম্যারাথনে যাচ্ছে অথবা কোনো সে স্ট্রেনুয়াস এক্সারসাইজ করতে যাচ্ছে, তখন সে প্রিভেন্টিভ মেজার হিসাবে তার যে মেডিকেশন গুলো সে ব্যবহার করবে। ওষুধ ব্যবহার করা অবস্থায় সে কিন্তু এগুলো চালা যেতে পারে, তার এক্সারসাইজ গুলো চালাতে পারবে এবং তার রিলিভার মেডিকেশনটা তার সাথে থাকবে। একজন এক্সারসাইজ করা অবস্থায় তার যদি শ্বাসকষ্ট হয়, সে কিন্তু আবার রিলিভার মেডিকেশনটা নিয়ে সে আবার এক্সারসাইজ করতে পারে। তাতে কোনো অসুবিধা নাই। এক্সারসাইজ করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখানে এক ধরনের বা প্রসঙ্গ যেহেতু আপনি বললেন যে না তারা করতে পারবে। এখানে স্যার একটা কথা হচ্ছে যে যদি আর্লিতেই মানে চাইল্ডহুড অ্যাজমা কারো থাকে, মানে শুরুতে লাইফের শুরুতেই যদি কারো থাকে, তাহলে কি সে রিলিভার গুলো ইউজ করে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে কিনা, বা এই ধরনের ব্যাপারগুলোর জন্য কি ডক্টর শরণাপন্ন হয়ে সবসময় তার কাছ থেকে অ্যাডভাইসের মধ্যে দিয়ে থাকা উচিত কিনা স্যার? হ্যাঁ, আমরা দেখতে পাই প্রতিবার অলিম্পিকেই প্রায় একাধিক মানুষ থাকে যারা স্বর্ণপদক লাভ করছে। তারা কিন্তু অ্যাজমার পেশেন্ট। এবং স্বনামধন্য অনেক অ্যাথলেটও আছেন যারা অ্যাজমার পেশেন্ট। এটা নিয়ে তারা কিন্তু স্বর্ণপদক পর্যন্ত লাভ করছেন বা ব্রোঞ্জ পদক লাভ করতেছেন। এইগুলো থেকে যদি আমরা বুঝতে পারি যে কেউ তার জীবনে ১ম থেকে সে প্র্যাকটিস করেই কিন্তু এই পর্যায়ে আসছে। সো সে অ্যাজমা পেশেন্ট অথচ তাকে ১ম থেকে সে খেলাধুলা করেছে, প্র্যাকটিস করেছে, করে একটা সে শীর্ষ পর্যায়ে চলে আসছে। তারও কিন্তু তার লাইফে কোনো অসুবিধা হয় নাই। কিন্তু অনেকে হয়তো ভুল ধারণার কারণে খেলা থেকে নিজেকে বিরত রাখে। কাজেই সেটার কোনো প্রয়োজন নাই। স্কুলে যেটা তাদের শিক্ষকরা বা শরীরচর্চা শিক্ষকরা তারাও যদি অবগত থাকে, সেক্ষেত্রে যে তার অ্যাজমা আছে এটুকুই যথেষ্ট। কখনো অ্যাটাক হলে তাকে সেই সাথে তাকে আমরা রিলিভার যে মেডিকেশন গুলো সেটা এপ্লাই করব বা প্রয়োজন হলে হসপিটালাইজ যদি করা দরকার সেও। কিন্তু তার জন্য তার খেলাধুলা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। স্বাভাবিক অন্যান্য ছেলেমেয়েরা যাদের অ্যাজমা নাই তারা যেভাবে খেলাধুলা করছে এবং যাদের অ্যাজমা আছে তারা ঠিক একইভাবে খেলাধুলা করবে। কিন্তু তার জানা থাকতে হবে, তার ইনস্টিটিউটকে জানা থাকতে হবে, তার ফ্যামিলিকে জানা থাকতে হবে যে তার করতে গেলে কি সমস্যা হতে পারে, হইলে কিভাবে সে নিজেকে নিবারণ করবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের আজকের প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, কারণ কি এই বিষয়টিতে অনেক মাদের এবং বাবাদের মনে প্রশ্ন থাকে যে আমার সন্তানকে আসলে খেলাধুলা কখন করতে পারবে না কিনা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে কিনা, যেটা এখনকার লাইফ স্টাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাট এই জায়গাটাতে স্যার ছোট্ট একটা বিরতি নিচ্ছি স্যার। বিরতির পর ফিরে এসে আবার আমরা আমাদের বাকি আলোচনায় আসবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, অ্যারিস্টো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস.এম. আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল এয়ারফ্লো ডকপ। অনুষ্ঠানটি ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে বিশেষভাবে পরিচালনা করা হচ্ছে হেলথ টক ফেসবুক পেজ থেকে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে যারা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করেন তাদের কি কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম হেলথ টক ফেসবুক পেজের আমাদের আজকের আয়োজনটি আমাদের সামনে নিয়ে এসেছে অ্যাস্ট্রো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর SM আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা। আমরা কথা বলছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাজমা রোগীরা করতে পারবে কিনা, এবং সেটা স্যার খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে কনফিডেন্টলি তারা যদি ভালোভাবে তাদের মেডিকেশন গুলো নিয়ে থাকেন এবং প্রপার ফলো আপে থাকেন, তাহলে অবশ্যই অ্যাজমা রোগী যারা আছে তারা খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবেন। এখানে স্যার একটা কথা থাকে যে অ্যাজমা রোগীদের জন্য কি বিশেষ কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আছে কিনা, বা কোনো ধরনের রেসপিরেটরি মাসেল গুলোকে ভালো রাখার জন্য কোনো ধরনের অ্যাক্টিভিটি করার ব্যাপারে তাদেরকে আমরা সাজেস্ট করতে পারি কিনা স্যার? অ্যাজমা পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে অন্যান্য যেমন আমরা পেশেন্টদের ক্ষেত্রে যেটা আগে বললাম ILD বা COPD পেশেন্টদের ক্ষেত্রে কিছু এক্সারসাইজ দিতে হয় আসলে তার এক্সপানশনের জন্য, লাংসের কলাপস গুলো অ্যালভিওলাই গুলো খোলার জন্য। অ্যাজমার ক্ষেত্রে ওইরকম সুনির্দিষ্ট কোনো ব্যায়ামের প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই অন্যান্য স্বাভাবিক মানুষ যারা যেগুলো অ্যারোবিক এক্সারসাইজ গুলো করেন, তারা জগিং করেন, তারা ট্রেডমিল করেন, তারা অ্যাথলেটিক্সের যে কাজগুলো করেন, সাইকেলিং করেন, সুইমিং করেন, সেগুলো করতে পারেন। বরং অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে সুইমিং এবং সাইকেলিংকে বেশি এনকারেজ করা হয়। এই দুটো অ্যাজমা পেশেন্টের জন্য ভালো। সুইমিং অ্যান্ড সাইকেলিং। আমি যদি বলতে চাই এই দুটাকে আমরা বেশি সাজেস্ট করি। মানে এই দুটা কিন্তু মডারেট এক্সারসাইজ। সো আমরা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমরা মডারেট এক্সারসাইজ তাদের জন্য ভালো। খুব স্ট্রেনুয়াস এক্সারসাইজ আমরা তাদেরকে অ্যাডভাইস করব না। কারণ হঠাৎ যদি তার অ্যাটাক হয়ে যায় তখন তাকে তো আবার ব্যাক করতে হবে প্রিভিয়াস অবস্থায়। সেজন্য তারা মডারেট এক্সারসাইজ পর্যন্ত তাদের ক্ষেত্রে পারমিটেড। আরেকটা ভ্যারাইটি যেটা আমরা বলে থাকি যে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। এটা যদি কারো থাকে, অ্যাজমার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের। প্রায় ৫ টার মতো ভ্যারাইটি আছে। তার মধ্যে একটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। সেই অ্যাজমাটা কিন্তু শুধু এক্সারসাইজেই ইনডিউসড হয়। অন্য কোনো সময় ইনডিউসড হয় না। যেমন আমরা যদি প্রেগন্যান্সি ইনডিউসড অ্যাজমা, ড্রাগ ইনডিউসড অ্যাজমা, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, হ্যাঁ? এইগুলো অ্যালার্জেন ইনডিউসড অ্যাজমা এবং আমাদের এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা গ্রুপ অফ পিপল, এই যে বিশাল জনসংখ্যা বললাম যে প্রায় ৩০ কোটি মানুষ অ্যাজমায় ভোগে। তাদের মধ্যে একটা গ্রুপ, সেটা আপনার মানে 1/5 আমরা বলতে পারি বা তার চেয়েও কম একটা পপুলেশন, তারা এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমায় ভোগে। তাদের অন্য কোনো কারণে অ্যাজমা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু অন্য কোনো কারণে তার অ্যাজমা অ্যাটাক হচ্ছে না। অ্যাজমা অ্যাটাকটা হয় তো এক্সারসাইজ করতে গেলে। এই ধরনের এই ধরনের যারা অ্যাজমা রোগী আছেন, তাদের ক্ষেত্রে যদি চিহ্নিত করা যায় যে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, তাহলে তাকে মানে মডারেট এক্সারসাইজ এর বেশি করতে দেওয়া যাবে না এবং খুব সতর্কতার সাথে এক্সারসাইজ করতে হবে। তবে স্বাভাবিক যেগুলো মর্নিং ওয়াক করা, সাইকেলিং, সুইমিং, এগুলোতে তাদের সাধারণত ইনডিউসড হয় না। এর চেয়ে বেশি কিছু করতে গেলে তাদের ইনডিউসড হয়, এবং ইনডিউসড যেন না হয় তখন তাকে প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা যেমন ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েডের যে কম্বিনেশন, এগুলো তাকে কন্টিনিউয়াস ইউজ করি যখন সে একটা কোনো একটা কম্পিটিশনে যাচ্ছে বা খেলতে যাচ্ছে, তখন একবারে আমরা তাকে বিরত না করে তাকে ফুললি ট্রিটেড অবস্থায় রেখে এবং রিলিভার মেডিকেশন গুলোর সাথে নিয়ে তাদেরকে আমরা খেলায় যেতে বলি। তবে যতটুকু সম্ভব যদি তার পক্ষে এখান থেকে বিরত থাকা যায় এক্সারসাইজ থেকে, সেটা এই এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা পেশেন্ট গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য বাকি অনেক অ্যাজমার পেশেন্টরা কিন্তু এক্সারসাইজ ইজিলি করতে পারবেন উইথ করতে পারবে। প্রিকশন। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো সম্পর্কে অনেকটাই জানি, যে প্রত্যেকটা রোগীরই প্রত্যেকটা হেলথ সায়েন্সের এবং ওয়ার্ল্ড ওয়াইড হেলথ সায়েন্সের অ্যাডভান্স ট্রিটমেন্ট এভরি ডিজিজের জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি রিসার্চ করছি এবং বের করছি। এই জায়গাতে যদি স্যার একটু বলি যে অ্যাজমা রোগীদের জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট কি কি আছে কিনা, কিছু আছে কিনা যেটা নিলে হয়তোবা অনেক আর্লি স্টেজেই তারা প্রিভেন্ট করতে পারবে অ্যাজমাটাকে, বা ওইটা প্রিভেন্ট করে তারা পরবর্তীতে খেলায় ফ্রুটফুলি পার্টিসিপেট করতে পারবে এবং ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে, সেরকম কি কোনো মেজারমেন্ট আছে কিনা স্যার? হ্যাঁ, অ্যাজমা পেশেন্টের যেহেতু এটা একটা অ্যালার্জি ইনডিউসড ডিজিজ এবং শরীরে আমাদের ব্লাডে সার্কুলেটিং, আমরা অ্যালার্জেন বলতে যেটা সিরাম IgE টা, এটা সার্কুলেটিং লেভেলটা অনেক বেশি পাই এবং ধরে নেওয়া হয় যে অ্যাজমা প্যাথোলজিসের ক্ষেত্রে বা অ্যাজমা প্যাথোজেনেসিসের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং যাদের সিরাম IG লেভেলটা অনেক বেশি থাকে এবং যাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বেশি হয় চাইল্ডহুড থেকেই, ১২ বছরের পর হলেই তাদেরকে আমরা বায়োলজিক্যাল এজেন্ট যেমন ওমালিজুবাব, মেপোলিজুবাব, বার্নেলিজুবাব এগুলো ইউজ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেশি এখন যেটা সারা ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে ওমালিজুবাব, একটা ঔষধ যেটা মূলত এই IgE এটাকে ব্লক করে দেয়।
সিরাম ব্লক সার্কুলেটিং করেছে। আইজি গুলোটাকে, এটা অ্যান্টিবডি, এটা একটা অ্যান্টিবডি যেটা আইজিটাকে ব্লক করে, ফলে হুম সার্কুলেটিং আইজি লেভেলটা কিন্তু ব্লাডে যদি আমরা মেজার করি একই থাকবে, কিন্তু এটার অ্যাক্টিভিটিটা সাপ্রেসড হয়ে যাবে। ফলে তার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হঠাৎ করে অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারেশন এগুলো কমে যাবে এবং সে তার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এক্সাজারেশন এবং কমে যাওয়ার কারণে সে কিন্তু স্বাভাবিক অন্য মানুষের মতো সবকিছুই করতে পারবে। হ্যাঁ, খেলাধুলা থেকে শুরু করে সবকিছু করতে পারবে। সো যদি যাদের একটা ডায়াগনোসিস আর্লিতেই আমাদের বা চাইল্ডহুডে যাদের অ্যাজমা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, মা-বাবার মধ্যে কেউ অ্যাজমাটিক এবং তার ফ্যামিলিতে অ্যাজমা মেম্বার আছে এবং তার জানা থাকলো, সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি। এটাতে কিন্তু সে আ অনেকটা রিলিফ থাকবে এবং সে সবকিছু স্বাভাবিকভাবে করতে পারবে। ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা এখন ব্যবহৃত হচ্ছে। আর আরেকটা হলো যে যাদের খুব সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে, তাদের ক্ষেত্রে একটা জিনিস করা হয় যেটা ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি। কারণ আমরা জানি যে অ্যাজমাটা হচ্ছে ব্রঙ্কিয়াল মাসল, যেটা স্মুথ মাসল গুলো কনস্ট্রিকশন এর কারণে ব্রঙ্কিয়াল স্পেস, যেটা ব্রঙ্কিয়াল স্পেস গুলো ন্যারো হয়ে আসে। এই ন্যারো হয়ে আসলে হুম তখন ওটার মধ্যে বায়ু প্রবাহে বাধাগ্রস্ত হয় এবং পেশেন্ট শ্বাসকষ্টে ভুগতে থাকে। তো আমরা এই ব্রঙ্কাসের যে স্মুথ মাসল গুলো, নরমাল যে ক্যালিবারটা থাকে, সেই ক্যালিবারে যদি আমরা ফিক্স রাখতে চাই, সেটাকে যদি আমরা হুম সংকুচিত হতে না দিতে চাই অ্যালার্জেন এক্সপোজারে, তাহলে এই মাসল গুলোকে এক ধরনের হিট ইনডিউসড করে, এটার মাধ্যমে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এক ধরনের স্পেশাল হিট এটাকে ইনডিউস করলে এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসল গুলো স্ক্লেরাইজড হয়ে যায়, যেটাকে বলে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি। এটা যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই অ্যাকিউট অ্যাটাক গুলো হয় না এবং ব্রঙ্কোস্পাজম হয় না। এগুলো এখন বিভিন্ন সেন্টারে এগুলো ইউজ হচ্ছে। যদি আমাদের বাংলাদেশে এখনো এটা শুরু হয় নাই ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি, বাট আমরা যেটা আগে যেটা বললাম যে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট, আমরা ওমালিজুবাব, এটা নোভার্টিস এর একটা রিসার্চ প্রোডাক্ট, সারা পৃথিবীতে ইউজ হচ্ছে এবং আমরা এটা এখন ইউজ করছি অ্যাজমা পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। সো এইগুলো এছাড়া ইনহেলার মেডিকেশন গুলোর মধ্যে বিভিন্ন ধরনের মডিফিকেশন, নিউয়ার মেডিকেশন গুলো চলে আসতেছে, যেগুলো আগে আমরা সিঙ্গেল ইউজ করতাম, ডাবল কম্বিনেশন, ট্রিপল কম্বিনেশন আসতেছে, যেগুলো আগের গুলোর চেয়ে মোর ইফেক্টিভ। সো এই কম্বিনেশন ওষুধগুলো আমরা যদি রাইট ওয়েতে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাজমা কন্ট্রোলে থাকবে। আমাদের অ্যাকিউট অনেক অ্যাটাকটা বেশি ধন্যবাদ হবে স্যার। না। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের বিষয়টি ছিল যে আসলে অ্যাজমা রোগীরা শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবেন কিনা, এবং আমি আশা করি স্যার আপনি যেভাবে আমাদের সাথে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে বললেন, তাতে করে যে মেইন সামারাইজেশনটা আসছে সেটা হচ্ছে তারা অবশ্যই করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। আপনি শেয়ার করলেন যে অলিম্পিকে কিন্তু যারা মেডেল পাচ্ছে বা বিজয়ী হচ্ছে তার মধ্যে অনেকের অ্যাজমা রোগ আছে, সুতরাং এটা একটা বড় উদাহরণ হিসেবে আমাদের কাছে আসতে পারে। এবং আমরা যদি প্রিভেন্টিভ হিসেবে আগে থেকেই ডক্টর শরণাপন্ন হই বা রেসপিরেটরি মেডিসিন প্র্যাকটিস করছেন যারা, তাদের কাছে প্রপারলি ফলো আপ নিয়ে এবং প্রপার প্রিভেন্টিভ মেজার নিয়ে আশা করি তারা ভালোভাবেই ফিজিক্যাল এক্সারসাইজ এবং খেলাধুলা করতে পারবে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্যার হেলথ ফেসবুক পেজে জয়েন করার জন্য এবং ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে যে বিশেষ আয়োজনে সেখানে অংশগ্রহণ করার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে।